প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাস নটা মহিলা ডিগ্রি কলেজে অব্যাহত আছে। সমাজবিজ্ঞানের প্রথম ক্লাস ইতিমধ্যে একটা হয়েছে। সেগুলো সমাজবিজ্ঞানের সংজ্ঞা এবং বিভিন্ন সমাজতাত্ত্বিকদের দেওয়া সংজ্ঞা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। সেগুলো আশা করি তোমরা পাঠ্যপুস্তকে লক্ষ্য করেছো। তো যাই হোক, আজকে তোমাদের আমি প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আরম্ভ করব। তো নেচার অফ সোশিওলজি, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজ বিজ্ঞানের প্রকৃতি। তো কোনো বিষয়বস্তুর প্রকৃতি বলতে যা বোঝায় সেটা হচ্ছে সেই বিষয়বস্তুর স্বভাব, রূপ, বৈশিষ্ট্য, এগুলোকে আসলে মিন করে। তো সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পার্ট, কিন্তু সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা সমাজবিজ্ঞানের তাত্ত্বিক কিছু বৈশিষ্ট্য এবং রূপ লক্ষ্য করব, যেগুলো অন্য স্বতন্ত্র বিজ্ঞান থেকে একটু ভিন্ন এবং আলাদা। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সমাজবিজ্ঞানকে একটি পূর্ণাঙ্গ সামগ্রিক বিজ্ঞান হিসাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব। সেই আলোকে তোমরা খেয়াল করবা যে সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পার্ট। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পার্ট। অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান যেখানে একটা দিক বা প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে, আলোচনা করে, সেক্ষেত্রে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কিছু যুক্তিক তাত্ত্বিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করে। তারপরে দ্বিতীয় পয়েন্ট আমরা লক্ষ্য করব, সমাজবিজ্ঞান সমাজের গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজের গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করে। অর্থাৎ সমাজ কিভাবে গঠিত হয়, সমাজ কিভাবে একটা কাঠামোগত রূপ লাভ করে। অর্থাৎ সমাজবিজ্ঞানের আলোচনার আলোচ্য বিষয় সামাজিক সম্পর্ক, অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির, ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর, ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের যে সামাজিক সম্পর্কগুলো সৃষ্টি হয়, সেগুলো মাধ্যমে সমাজ একটি কাঠামোগত রূপ নেয় এবং সমাজবিজ্ঞান সেগুলোকে যুক্তিক বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে গবেষণা চালায়। তারপরে থার্ড পয়েন্ট তোমরা লক্ষ্য করো, সমাজবিজ্ঞান বিশ্লেষণে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। সমাজবিজ্ঞান বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। অর্থাৎ সমাজের কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে। কিন্তু আদৌ কি সমাজবিজ্ঞান
তার ব্যাখ্যা বিশ্লেষণে নিরপেক্ষতা বজায় রাখার সক্ষম হবে? এটা নিয়ে কিন্তু আসলে সমাজবিজ্ঞানের মধ্যে এবং সমাজবিজ্ঞানীদের মধ্যে নানা বিতর্ক আছে। যেমন আজকে আমরা উন্নয়নশীল তৃতীয় বিশ্ব এবং অবহেলিত চতুর্থ বিশ্বের দিকে লক্ষ্য করি। সেই ক্ষেত্রে সমাজবিজ্ঞান তার গবেষণালব্ধ জ্ঞান কিভাবে এই তৃতীয় বিশ্ব এবং চতুর্থ বিশ্বের উন্নয়ন প্রক্রিয়া এবং উন্নয়নের সম্ভাবনাকে ত্বরান্বিত করার জন্যে একটা তত্ত্ব দিচ্ছে। সেই ক্ষেত্রে এই তৃতীয় বিশ্বের দেশ এবং চতুর্থ বিশ্বের দেশগুলো সেগুলো একটা পরিবর্তিত হওয়ার চেষ্টা অব্যাহত আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে সমাজবিজ্ঞান কি আদৌ নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হচ্ছে? এবার আরও একটা পয়েন্ট তোমরা লক্ষ্য করো, সমাজবিজ্ঞান বিশ্লেষণে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করলাম। এবার দেখব আমরা সমাজবিজ্ঞান বিশিষ্ট সমাজবিজ্ঞানী সমাজ ও মানব ঐক্যের সমাজবিজ্ঞানী আগস্ট কোট সমাজকে স্থিতিশীল ও গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেন। অর্থাৎ তিনি সমাজের স্থির অবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেন এবং সমাজের গতিশীলতার অবস্থার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেন। আরও একটা পয়েন্ট তোমরা খেয়াল করো, সমাজবিজ্ঞান সমাজ পরিবর্তনের দিক নির্দেশনা প্রদান করে। সমাজবিজ্ঞান সমাজ দিক প্রদান করে। এইভাবে সমাজবিজ্ঞান একটা গতিশীল বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে মোটামুটি যে ধারণাগুলো পেলা, এবার আমি তোমাদের সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করতে চাই। সমাজবিজ্ঞানের পরিধি, স্কোপ অফ সোশিওলজি, অর্থাৎ সমাজবিজ্ঞানের পরিধি। আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা এবং সমাজবিজ্ঞানের প্রকৃতি থেকে উপলব্ধি করতে পেরেছি যে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পর্যবেক্ষণ গবেষণালব্ধ একটি বিজ্ঞান। অর্থাৎ সমাজের ব্যক্তির সামাজিক সম্পর্ককে বৈজ্ঞানিক অনুসন্ধান গবেষণার মাধ্যমে সেগুলো গবেষণা এবং পর্যালোচনা করে। কিভাবে সমাজ এবং সামাজিক কর্মকাণ্ডগুলো পরিবর্তিত হয়, এইগুলোর সামগ্রিক দিকগুলোকেই কিন্তু সমাজবিজ্ঞানের পরিধি হিসাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। যেমন 1 নম্বর, সমাজতাত্ত্বিক মতবাদ।
তাত্ত্বিক মতবাদ। এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো সমাজবিজ্ঞানের পদ প্রত্যয়, সাধারণীকরণ ইত্যাদি বিষয়গুলো কিভাবে সমাজের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দার্শনিকদের তথ্যভিত্তিক গবেষণা বিশ্লেষণের মাধ্যমে সমাজবিজ্ঞানীরা অনুসন্ধান চালায়, সেগুলোর সামগ্রিক দিকগুলোকেই কিন্তু আসলে সমাজবিজ্ঞানের পরিধি হিসাবে আখ্যায়িত করে। 2, ঐতিহাসিক সমাজবিজ্ঞান, অর্থাৎ সমাজবিজ্ঞান ইতিহাস ভিত্তিক আলোচনার একটি জ্ঞানভাণ্ডার হিসাবে অতি প্রাচীন যুগের সমাজ এবং সেই সমাজগুলোর সৃষ্টির এবং কিভাবে সেগুলো বিবর্তিত প্রক্রিয়ার মাধ্যমে আজকে আধুনিক সভ্য সমাজ অর্থাৎ বর্বর দশা থেকে সভ্য এবং শিল্প সমাজে পরিণত হয়েছে, সেগুলো নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান তার কৌতূহল দেখায়। তারপর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো সমাজবিজ্ঞানের পরিধি সামাজিক জনবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞান জনসংখ্যার বন্টন, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার তাত্ত্বিক প্রেক্ষাপট, জনসংখ্যার প্রয়োজনীয়তা, অর্থাৎ একটা দেশের সফল জনসংখ্যা কিভাবে গতানুগতিকভাবে তার উৎপাদন প্রক্রিয়া থেকে অন্যান্য প্রক্রিয়া, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কৌতূহল দেখায়। তারপরে পরিবার, নগর, গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান, অর্থাৎ যেই সমাজে আমরা বসবাস করি, অর্থাৎ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শতকরা 76% মানুষ গ্রামে বসবাস করে। গ্রামের উৎপাদন ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, এগুলোর সামগ্রিক দিকগুলো সম্পর্কে সমাজবিজ্ঞানীরা কৌতূহল দেখায় এবং সেগুলো একটা পরিবর্তিত প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে সমাজ গ্রামীণ সমাজ থেকে অর্থাৎ সৃষ্টির প্রাথমিক অবস্থায় বন্য দশা থেকে সভ্য দশা এবং শিল্প সমাজে পরিণত হচ্ছে, অর্থাৎ নগর সমাজের দিকে ধাবিত হচ্ছে, নগর সমাজের দিকে ধাবিত হচ্ছে। তারপরে তোমরা লক্ষ্য করো ধর্মের সমাজতত্ত্ব, ধর্মের সমাজতত্ত্ব অর্থাৎ সমাজবিজ্ঞান ধর্মতাত্ত্বিক কিছু দিক নির্দেশনা ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেমন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার বিখ্যাত গ্রন্থ দি প্রোটেস্ট্যান্ট ethics of spirit, spirit of capitalism, ক্যাপিটালিজম গ্রন্থে তিনি কিভাবে প্রাচীন সমাজের অর্থাৎ
প্রোটেস্ট্যান্ট ধর্মের মাধ্যমে কিভাবে পুঁজিবাদী সমাজের উৎপাদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল তার দিক নির্দেশনা দিতে তিনি সক্ষম হন। পরবর্তীতে আরও কিছু তত্ত্ব, যেমন শিক্ষার সমাজতত্ত্ব, শিক্ষার সমাজতত্ত্ব অর্থাৎ সৃষ্টির প্রাথমিক অবস্থায় শিক্ষা এবং সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে সমাজের সাথে সম্পৃক্ত ছিল ইত্যাদি শাখা প্রশাখাগুলো সমাজ বিজ্ঞানের সামগ্রিক পরিধিকে আরও গতানুগতিকভাবে বৃদ্ধি করেছেন। তারপরে চিকিৎসা সমাজবিজ্ঞান, তারপরে সমাজ মনোবিজ্ঞান, তারপরে অপরাধ সমাজবিজ্ঞান, বিজ্ঞান, তারপরে জেন্ডার, উন্নয়ন, ইত্যাদি বিষয়গুলো তোমরা সমাজবিজ্ঞানের পরিধির মধ্যে দেওয়া আছে, যেগুলো তোমরা ধারাবাহিকভাবে পাবা। এবং সমাজবিজ্ঞান একটা গতিশীল কাঠামোগত বিজ্ঞান হিসাবে সামগ্রিক বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেগুলো অন্য কোনো সামাজিক বিজ্ঞান এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে না। একমাত্র সমাজবিজ্ঞানই সমাজের সামগ্রিক দিক নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আশা করি তোমরা এগুলো পড়বা এবং রীতিমতো অনলাইন ক্লাসগুলো তোমরা ফলো করবা। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হবে এবং এই অধ্যায়ের সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় তোমাদের আজকের ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।